The most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকে ইউরোপ টাইমস দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইমস 24 টিভির সরাসরি নিয়মিত বিশেষ আয়োজন ইউরোপ টাইমস। দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আজকে 34তম পর্বে আমি উপনীত হয়েছি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে ইউরোপ টাইমসের মধ্য দিয়ে আমরা প্রবাস জীবনের সুখ দুঃখ হাসি কান্না এবং প্রবাসের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন কমিউনিটির, প্রবাসী কমিউনিটির বিভিন্ন কার্যক্রম, এবং সেই কার্যক্রম থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। আজকেও তার ব্যতিক্রম নাই। দর্শক, আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন দুজন অতিথি। আজকেও দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন। একজন রয়েছেন সুলতান শিকদার, ভারপ্রাপ্ত সভাপতি, ইতালি আওয়ামী লীগ ভারেস শাখা, এবং আরেকজন আমাদের সাথে যুক্ত আছেন জনাব হাবিল খান, ইতালি প্রবাসী ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব, মিলান ইতালি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি স্বাগত জানাই আপনাকে জনাব সুলতান শিকদার। আপনি কেমন আছেন? আমাদের ইউরোপ টাইমস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ইউরোপ টাইমস 24 এর সকল কলা কৌশলী যারা আছেন, এই মুহূর্তে যারা দেখছেন, আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই 16ই ডিসেম্বরের হয়তো সন্নিকটে 2-1 দিন বাকি আছে। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা রইল। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আপনার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে। আমাদের সাথে আরেকজন অতিথি, সম্মানিত অতিথি রয়েছেন হাবিল খান। আপনাকেও স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমস এর স্টুডিও থেকে। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকের এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউরোপ টাইমস নিউজের সবাইকে, এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে বাংলাদেশ এবং ইউরোপ এবং আমেরিকা, আজকে যারা দেখছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন ইউরোপ টাইমস এর 34তম পর্ব। আপনারা কিন্তু আজকের আমাদের অতিথির সাথে সরাসরি কল করে যুক্ত হতে পারেন এবং কমেন্ট বক্সেও কমেন্ট করে যুক্ত হতে পারেন। দর্শক, আপনাদেরকে জ্ঞাতার্থে আমরা নম্বরটি করে দেওয়া আছে, তারপর আপনাদের জ্ঞাতার্থে আমরা নম্বরটি বলে দিচ্ছি। দর্শক, আপনারা সরাসরি আমাদের অতিথির সাথে আজকে যুক্ত হতে পারেন। নম্বরটি হচ্ছে 0181-981-4449। এই নম্বরে সরাসরি ডায়াল করে আপনারা কথা বলতে পারেন আজকের সম্মানিত দুজন অতিথির কাছে। প্রথমেই আমরা কথা বলতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন ইতালি ভারেস প্রভিন্সের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব সুলতান শিকদার। জনাব সুলতান শিকদার, প্রথমেই যদি আপনার সাথে জানতে চাই যে এই বৈশ্বিক করোনা মহামারীতে আপনাদের ইতালির পরিস্থিতি এখন কেমন রয়েছে, এবং ইতালির ওখানকার বাংলাদেশি কমিউনিটি কি পরিস্থিতিতে আছে? আমরা জানি যে সেকেন্ড ওয়েভে ইতালিতে আবার হু করে বেড়ে উঠেছে করোনা। সেই পরিস্থিতিতে আপনাদের অবস্থানটা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে করোনা পরিস্থিতিটা এখন পর্যন্ত ভালো হয়েছে এটা বলা যায় না, আবার পূর্বের মতো হায়নাদের মতো যে আবার আক্রমণ করেছে এটাও এখন বলা যায় না। মোটামুটি একটু শান্ত অবস্থায় আছে। তারপরেও বেশ কিছু লোকজন মৃত্যুবরণ করেছেন, অনেকেই হাসপাতালে ভর্তি আছেন।
এখন পর্যন্ত একেবারে সুস্থ এটাও বলা যায় না। তারপর আমরা বর্তমান সরকার এখানে যদিও একেবারে সঠিকভাবে বলা যাচ্ছে না, অনেকেই বলছেন হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এখানে আপনার করোনার যে ইনজেকশনের কথা শুনি বা টিকার কথা শুনি, যাই হোক একটা আসবে বা সেটা দেওয়া শুরু করবে, সে অপেক্ষায় অনেকেই আছেন, ইতালিয়ানরাও আছেন, বেশ বিদেশি যারা আমরা অবস্থান করছি আমরাও আছি। এখন পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারতেছি না এই কার্যক্রমটা ইতালিয়ান সরকার কবে থেকে শুরু করবে। এটা নিয়ে আমরা একটু বিভ্রান্তিতে আছি যে কবে থেকে এটা শুরু করবে। শুধু আমরাই না, মানে ইতালিতে বসবাসকারী ইতালিয়ান এবং বিদেশি যারা আছি আমরা সবাই এখন পর্যন্ত বলতে পারতেছি না কখন থেকে এই কার্যক্রমটা শুরু হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। আসলে আমরা জানি যে বাংলাদেশেও কিন্তু সেকেন্ড ওয়েভ এখন শুরু হয়েছে, তবে আমরা সেটিও চাইবো যে আশা করব যে প্রথম ওয়েভের মতোই সেকেন্ড ওয়েভেও আমরা উত্তরণ হব এমনটি প্রত্যাশা রাখছি। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে কিন্তু অসংখ্য পদক্ষেপ কিন্তু রয়েছে এবং সেই পদক্ষেপ কিন্তু মেনেও চলছে আমাদের জনসাধারণ, এবং করোনার পজিটিভ অবস্থা কিন্তু অত একটা শোচনীয় হয়ে ওঠেনি। তারপরেও শীত ধেয়ে আসতে আশঙ্কা করছে, এই জন্য সবাই পরিচ্ছন্নভাবে চলার চেষ্টা করছে এবং সচেতনতা বজায় রাখার চেষ্টা করছে। আমরা আবার একটু চলে যেতে চাই জনাব হাবিল সাহেবের কাছে। জনাব হাবিল খান, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে এই প্রবাস জীবনে যে এতটা বছর আপনি কাটিয়েছেন, সেই প্রবাস জীবনের এই যে আজকে সাফল্য, সেটা কিন্তু একেবারে মসৃণ জীবনযাপনের মাধ্যমে যে আজকের সাফল্য তা কিন্তু নয়। অবশ্যই অনেক পিচ্ছিল পথ পেরিয়ে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে কিন্তু আজকের এই অবস্থানে আপনার আসা। সেই ক্ষেত্রে প্রথম দিকের যে গল্পটা, সেই সুখ দুঃখ হাসি কান্নার যে গল্পটা, সেটি যদি একটু আমাদের সাথে সমন্বয় করতেন আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ কাউসার সাহেব আপনাকে। অ্যাকচুয়ালি আমার ইউরোপে যখন আমি পা রাখি, সেই শুরুর জীবনটা ছিল খুবই একটি কঠিন একটি লাইফ ছিল আমার জন্য, একটি বড় অভিজ্ঞতা হয়েছে আমার। আমি সর্বপ্রথমে আমি যখন ইউরোপে পা দিই, সেটা হচ্ছে আমি স্টুডেন্ট ভিসা, আমি সাইপ্রাসে যাই 2006 সাল। তারপর আমি 1.5 বছর সেখানে থাকি। যখন 2007-এর স্পন্সর আমি পাই, বাংলাদেশে এসে আমি স্পন্সরে ইটালিতে পা রাখি। তো ইটালিতে পাওয়া রাখার 1 সপ্তাহ পরে আমি জব করি। সেটা ছিল খুবই একটি হার্ড জব। আমি সর্বপ্রথম ভাবছিলাম যে আমি চলে আসব। তারপর আমি 2 মাসের মতন জবটা করি, অনেক কষ্টে আমি জবটা করছিলাম। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তো আমি 1 ঘন্টা, যেটা ইটালিয়ান ভাষায় বলে পাউজা, আমি পাউজা পেতাম। তো আমি মনে করছি যে এখানে আমার থাকা সম্ভব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে হয়তো আমি আগামী মাসে আমি চলে যাব। যাই হোক, তারপর আমি জব আরেকটা চেঞ্জ করি। চেঞ্জ করার পর আমি যে বিশেষ করে একটা কার ওয়াশ জবে আমি ঢুকি। সেইটাতে ঢুকার পর আমার নতুন একটি অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে ওয়াটারলেস কার ওয়াশ। মানে আমরা 100 গ্রাম পানি দিয়ে আমরা একটা গাড়ি ওয়াশ করতাম মেশিনের সাহায্যে। এই জবটা যখন আমি 3 মাস করলাম, ভালো আমার একটা এক্সপিরিয়েন্স হলো। তো 6 মাস পরেই আমি ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করলাম। যা হোক, ব্যবসার 2 বছর পরে আমার সাফল্য আসতে শুরু করলো। এ পর্যন্ত এখন মানে আমি 12 বছর হলো আমার ইতালিতে। আমি 2 বছর কষ্ট করেছি। 2 বছর পরেই আমার ব্যবসার সাফল্য আস্তে আস্তে আসা শুরু হলো। 7 বছরের মাথায় গিয়ে আমার আর পিছিয়ে তাকাতে হয়নি। ডে বাই ডে আমার ব্যবসা ক্রিয়েট হতে শুরু করলো, ব্যবসা বড় হতে শুরু করলো। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, বাট এখন করোনা পরিস্থিতিতে আমাদের আবার ব্যবসাগুলো এখন মানে ভঙ্গুর হয়ে আছে। আপনি জানেন যে আমি এখন দেশে আছি, আমি দেশে চলে যাচ্ছি, যেহেতু ওইখানে ব্যবসা বাণিজ্য নাই, লকডাউন। আমি 2-3 মাসের জন্য দেশে চলে যাচ্ছি। যখন সিচুয়েশন ভালো হবে
হয়তো আমি ইটালিতে ব্যাক করব। জি, অবশ্যই। তো এখনকার যে এই যে আজকের যে সাফল্য, এই সাফল্যের পিছনে অসংখ্য চড়াই উতরাই এবং অনেক পথঘাট পেরিয়ে কিন্তু আজকের এই অবস্থান। তো এখনকার এই যে অবস্থানে আছেন, কেমন লাগে সেটা? জি, এখন আমার কাছে অবশ্যই খুব ভালো লাগে। আমি যে এই জায়গায় আসতে পারবো আমি কল্পনা করিনি। জি, আমি মাত্র 2টা জিন্স প্যান্ট পরে আমি কাজে যাইতাম এবং কোন জায়গায় অনুষ্ঠানেও যাইতাম, 2টা জিন্স প্যান্ট ছিল। তো এখন আমার হয়তো কতটা জিন্স প্যান্ট, কতটা টি শার্ট, কতটা ব্লেজার সেটা আমার জানা নেই। কিন্তু প্রথম যেই আমি স্ট্রাগল লাইফ কাটিয়েছি প্রথম ইতালিতে, আমি মনে করছিলাম যে আমার ইতালিতে থাকার সম্ভব না, আমি চলে আসব দেশে। ধৈর্য হচ্ছে সাফল্যের গুণ। যে ব্যক্তি ধৈর্য ধরবে তার সফলতা মাস্ট বি আসবে। আমি ধৈর্য ধরেছি, কষ্ট করেছি, আল্লাহ সেই সফলতা আমাকে দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ। জি, আপনার যে প্রত্যাশা পূর্ণতায় রূপ নিয়েছে, এজন্য আমরাও গর্বিত বাঙালি হিসাবে যে বাংলাদেশের একজন কৃতি সন্তান যে কিনা প্রাথমিক অবস্থায় 2টি জিন্স প্যান্ট নিয়ে গেলেও এখন সে অনেক মানুষের সেবামূলক কার্যক্রমেও এগিয়ে আসার সৌভাগ্য অর্জন করেছে। এটা তার আপনার পরিশ্রমের অর্জন। এই জন্য আপনাকেও আমরা মনে করি যে বাংলাদেশের একটি সম্পদ আপনি এবং সকল প্রবাসীরে। দর্শক, আপনারা দেখছেন ইউরোপ টাইমস। আমরা কথা বলছিলাম জনাব হাবিল খানের সাথে, তার জীবনের গল্প, সেই পেছনকার যে প্রথম দিকের গল্পটা শুনলাম। আরো কথা হবে। আমরা আবার একটু চলে যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ইতালির গালারাতে ভারেস থেকে, যিনি ভারেস গালারাতে প্রভিন্সির আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব সুলতান শিকদার। জনাব সুলতান শিকদার, আপনার কাছে একটা বিষয়ে আসলে বর্তমানে আমরা দেখছি একটা ভাইটাল ইস্যু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি ভাস্কর্য নিয়ে যে একটা তোলপাড়, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি যদি আপনার কাছে জানতে চাই এই বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। বর্তমান পরিস্থিতিতে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমাদের একটু পিছনেও যাওয়া দরকার। পিছনে বলতে একেবারে আমি সেই বাংলাদেশ স্বাধীনতার পূর্বের কথাও বলবো না, স্বাধীনতার সময়ের কথা বলবো না। তবে স্বাধীনতার পূর্বেও পাকিস্তান যখন পাকিস্তান সৃষ্টি হয় তখনই এক শ্রেণীর ধর্মীয় তান্ত্রিক এক ধরনের দল, তারাও কিন্তু পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু ঘটনা একই, এক শ্রেণীর লোক বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে। আপনি দেখবেন এই টোটাল বিষয়টা হলো রাজনৈতিক। বর্তমান পরিস্থিতিটা যেটা, এটাও রাজনৈতিক। এটা কিন্তু ধর্মের ভিত্তিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ধর্মীয় নাম ব্যবহার করে। সেটা আমি আপনাকে 2টা বিষয় তুলে ধরি, আপনি একটু লক্ষ্য করে দেখবেন। বিশেষ করে 90-এর পরবর্তী সময়ে, আমি 96-97-এর কথা যদি বলি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চট্টগ্রামে ওয়াজ করেছিলেন লাল ঈদ ময়দানে। যখন আওয়ামী লীগ সরকার আসলো তখন তিনি বলেছিলেন, ওয়াজে বলতেন যে বর্তমান সরকার, এটা আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন, তৎকালীন সময় বেশ বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে কথাগুলো বলতেন, বর্তমান সরকার মুসল্লিদের নামাজ পড়ারও সুযোগ দেয় না। এটার কোথায় দেয় না এমন কোন তথ্য তারা দিতে পারে না, কিন্তু রাজনীতিতে তারা এটা ব্যবহার করেছেন। পরবর্তীতে তারা যখন আওয়ামী লীগ সরে গিয়ে বিএনপি আসলো, আপনি যদি কথাটা কারো কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আমি অনুরোধ জানাবো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে ক্যাসেট বিক্রি হতো এগুলোকে একটু শোনার জন্য। পরবর্তী যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন আবার অন্য আরেকটা জায়গায় তিনি ওয়াজ করেছিলেন যে কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়বেন, এটা সহি হবে না। আপনি কাজ করবেন, বাসায় গিয়ে কাজা পড়বেন। তাহলে দেখা গেছে রাজনৈতিক রাষ্ট্রীয় পরিচালনা যারা করেন, এই দল পরিবর্তনের সাথে সাথে তাদের ওয়াজেরও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এগুলা সম্পূর্ণ রাজনৈতিক
এবং তাদের সুবিধা মতামত। আজকে দেখেন এই ভাস্কর্য নিয়ে আমি দুটি কথা বলি, কিছু মনে করবেন না। হযরতে আয়েশা তার বিবাহের পরবর্তী সময়ে তিনি কিন্তু তার বাবার বাড়ি থেকে উপহার হিসেবে কিছু পুতুল নিয়ে আসছিল। সেই পুতুল দিয়ে কিন্তু তিনি অবসর সময় তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলাও করতেন। নবীজি যখন ঘরে আসতেন তখন তার বান্ধবীরা ঘর থেকে চলে যেত, কিন্তু নবীজি তাদেরকে ডেকে হযরতে আয়েশার সাথে সেই পুতুল খেলার জন্য সুযোগ করে দিতেন। তিনি কিন্তু তাহাকে নিরুৎসাহিত করেন নাই যে তুমি এগুলো নিয়ে খেলো না। আমি শুধু আমাদের দেখেন অনেক কথাই বলতে হয়। আমি যদি অনুরোধ করি যারা আজকে এসব কথা বলেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কোনো মূর্তির উপর আঘাত করেছে এটা কেউ বলতে পারবে না, ভাস্কর্যের উপর আঘাত করেছে এটা কোনো বলতে পারবে না। এটা স্বীকার করি, এটা অস্বীকার, আমি যেহেতু একজন মুসলিম আমি এটা স্বীকার করতেই হবে যে মূর্তি পূজা করা নিষেধ, এটা হারাম। এখন পূজা করা আর একটা ভাস্কর্য দুটো জিনিস এক না। ভাস্কর্য হলো একটা বিষয় স্মৃতিতে ধরে রাখার জন্য, একটা রাষ্ট্র হতে পারে বা একটা ব্যক্তি হতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আর মূর্তি হলো সেটাকে ইবাদত করা, অর্থাৎ আমার ত্রাণকর্তা অথবা আমার উপকারকারী অথবা আমার জন্য আমার খোদা, নাউজুবিল্লাহ, আমার খোদা, এই সব ভাবাটা যেসব মূর্তি নিয়ে ভাবেন এটা হলো হারাম, একেবারেই হারাম। আপনি যদি দেখেন নবীজি বিদায় নেওয়ার পর তার যে সাহাবীরা ছিলেন, ইতিহাস যদি আপনি দেখেন কেউ দেখাতে পারবে না যে তার সাহাবীরা এই পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু তারা শাসন করেছেন, তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করেছেন। কেউ বলতে পারবেন না কোথাও কোনো মূর্তি উপর তারা আঘাত করেছে। এমন শুধু ভাস্কর্যই না, কোনো মূর্তির উপরও না তারা কোনো আঘাত করেছে, কোনো কিছু ভেঙেছে, এটাও না। আপনার তারপরে যে প্রজন্ম তারাও কখনো কোথাও এটা নিয়ে আঘাত করেন নাই পৃথিবীর। আমি আজকে যদি তাদেরকে, অর্থাৎ সম্মানিত আলেম ওলামারা যারা আছেন তাদেরকে আমি যদি প্রশ্ন করি যে আপনি একটু আমাকে দেখাবেন যে পৃথিবীর কোন দেশে ভাস্কর্য নাই, কোন মুসলিম দেশে নাই? প্রতিটা মুসলিম দেশে কিন্তু তার দেশে হাজার হাজার ভাস্কর্য আছে। একমাত্র সৌদি আরবে মানুষের কোনো ভাস্কর্য নাই, কিন্তু সেখানে বিভিন্ন পশুর ভাস্কর্য আছে। উল্লেখজনক একটা মানুষ, মানে পূর্ণাঙ্গ একটা মানুষ নাই, কিন্তু একটা মানুষের হাতের ভাস্কর্য আছে। তাহলে আমাদের দেশে যা কিছু করা হচ্ছে এগুলো একমাত্র মানে কি বলবো নিন্দনীয় কাজ। আমি ধিক্কার জানাচ্ছি যেগুলা ধর্মের নামে এসব উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা, জনসাধারণের ব্যাঘাত সৃষ্টি করা, একটা রাষ্ট্রের সমস্যার সৃষ্টি করা, এটা নিন্দনীয়। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার করে বলেছেন সুলতান শিকদার। আসলে আমরাও মনে করি যে কোনো নিন্দনীয় কোনো কিছুই করা আমাদের পক্ষে উচিত নয়, এটাই আমরা মনে করি। এবং আমরা বিগত দিনের যে ইতিহাস, যুগ যুগের যে ইতিহাস, তাতে এটাই প্রমাণিত হয়েছে কোনো ধর্ম কিংবা কোনো কিছুতে আঘাত করার জন্য কিন্তু ইসলাম বলেনি। এবং সেই সঙ্গত কারণেই যদি আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলি যে একটা সুন্দর কাজ কখনোই অসৌন্দর্য দিয়ে ঢাকা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বলার জন্য। আমরা একটু চলে যেতে চাই, আবারও আমাদের সাথে যুক্ত আছেন হাবিল খান। হাবিল খান, আপনার কাছে আমরা জানতে চাইবো যে এই যে করোনা প্যান্ডামিক টাইমে যে আপনাদের বিভিন্ন সংগঠনের সাথে আপনি কিন্তু যুক্ত রয়েছেন, সেই সাংগঠনিক ভাবে এবং আপনার ব্যক্তিগত উদ্যোগেও দেশ বিদেশে কিন্তু অসংখ্য সহযোগিতা আপনি হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা জানতে চাই যে এই সব সহযোগিতার যে করেছেন সেই বিষয়গুলোর অভিজ্ঞতা, তখনকার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। যে করোনাকালীন মুহূর্তে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকলেও তাৎক্ষণিক তারা লকডাউনে থাকার কারণে কিন্তু অসহায় অবস্থা হয়ে গেছে, যে বাজার হাট করতে পারছে না, ঘরে থেকে বের হতে পারছে না। এমন সময় আমরা জানি যে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যে সেই সময়কার অবস্থা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন জনাব হাবিব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দ্বিতীয় মহামারীতে করোনা যখন অনেকে চাকরি হারালো,
সবার ব্যবসা বাণিজ্য যখন মন্দা, সবাই যখন আবার মানে লকডাউনে বাসায় ঢুকে গেল। আপনি জানেন যে আমি একটা আঞ্চলিক সংগঠনের সেক্রেটারি, সেটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা সমিতির আমি সেক্রেটারি। তখন আমি এবং আমার যে সমিতির যে সভাপতি সহ এবং যারা কমিটি আছে, উপদেষ্টা মন্ডলী আছে, ওদেরকে নিয়ে আমাদের জরুরি একটা মিটিং হয়। এই মিটিং হওয়ার পরে আমাদের একটা সিদ্ধান্ত আসে যে বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ থেকে যেই ফ্যামিলি মানে লকডাউনে আছে, যা বাসায় যারা মেয়েছে লকডাউনে রয়েছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তাদের ঘরে আমরা খাবার দাবার পৌঁছে দেওয়ার। তখন আমরা 70 কেজি একটা প্যাকেট করেছি প্রত্যেক ফ্যামিলির জন্য। আমরা এটা ফেসবুকে দিয়েছি যে আমরা কোথায় দিব, কোন ফ্যামিলিতে দিব সেটা সম্পূর্ণ গোপন ছিল। আমরা মিলান কেন্দ্রীয় মসজিদের যে ইমাম সাহেব রয়েছে জোনায়েত হুজুরের মাধ্যমে সেগুলো আমরা বাসায় বাসায় পৌঁছে দিই, এবং আমরা ব্যক্তিগতভাবেও অনেকের বাসায় আমরা পৌঁছে দিই। পরিচয়টা সম্পূর্ণ গোপন ছিল, আমরা বসে থাকিনি। এখন পর্যন্ত যদি আমাদের ইনবক্সে কেউ যদি মেসেজ দেয়, আমরা সেটা 2-1 দিনের ভিতরে আমরা তাদের খাবার দাবার আমরা বাসায় পৌঁছে দিই। এখনো সেটা চলছে, চলবে ইনশাল্লাহ। তো আপনি যেটা বলছেন যে দেশে, আমি পাশাপাশি দেশও আমি এই করোনাকালীন প্রায় আমি 3 টন 3.5 থেকে 3.5 টন যে আমি আটার 1 কেজি আটার প্যাকেট কিনে, যে আমাদের ইউনিয়নে যে সকল ফ্যামিলি সমস্যাগ্রস্ত ছিল, আমি সেগুলাই গাড়ি দিয়ে সবাই বাসায় বাসায় আমি পৌঁছে দিয়েছি। কারণ এটা হচ্ছে মানুষের একটা কঠিন বিপদের সময় যাচ্ছিল দেশে বিদেশে সব জায়গায়। এখন যদি আমরা মানুষের পাশে যদি না দাঁড়াই, আর কখন দাঁড়াবো? রাইট। তো ইনশাল্লাহ সেটা আমাদের সাধ্য মতো দেশ এবং বিদেশে সেটা অব্যাহত থাকবে। অসাধারণ। আমরাও মনে করি যে এই যে মানবিক কাজগুলো প্রবাস থেকেও আপনারা করছেন, এটি অবশ্যই গর্বের বিষয়, এবং আমরা মনে করি যে আমাদের এই প্রবাসীদের যে উদ্যোগ, এগুলো দেখে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসবে এবং আমাদের যারা করোনাকালীন যেসব সমস্যায় রয়েছে, যেসব দুর্দশাগ্রস্ত মানুষগুলো, তাদের পাশে দাঁড়াবে সবাই, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা আবার একটু চলে যেতে চাই জনাব সুলতান শিকদার আপনার কাছে। জনাব সুলতান শিকদার, আমরা জানি যে এই করোনা প্রাককালে কিন্তু ইউরোপ জুড়ে তথা ইতালিতেও কিন্তু অনেক বাংলাদেশি ভাই বোনেরা চাকরিচ্যুত হয়েছে, এবং সেই চাকরিচ্যুত হওয়ার পিছনে কিন্তু আমাদের বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ আমরা হুমকির সম্মুখীন দেখছি। কিন্তু এই বর্তমানে দেখছি যে জিডিপি কিন্তু অনেকাংশেই বেড়ে চলেছে। আমরা কি এই জিডিপির যে আগামী 2-4 মাসের মধ্যে কি আবার জিডিপি পড়ে যেতে পারে, এমন কি আশঙ্কা আমরা করছি অনেকেই, বিশেষ করে প্রবাসীরা অনেক আতঙ্কগ্রস্ত, এবং তাদের কিন্তু অসহায় অবস্থাও আমরা দেখছি। বিভিন্ন দেশে আমরা দেখছি যে প্রবাসীদের ইনকামের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই বিষয়টা বলবেন যে প্রবাসীরা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই রেমিটেন্স প্রবাহটা কিভাবে শীতলতায় আনতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা একটা কলারের কল ধরি, এরপরে আবার আপনার সাথে কথা বলি। জি কলার, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন কলার? ওয়ালাইকুম আসসালাম। জি, ইউরোপ টাইমস এর স্টুডিওতে কে কথা বলছি? জি, সবসময় দেখা হয় আপনাদের যে গেস্ট আসে, যারা আসেন তাদের অনেক খুবই ভালো লাগে। প্রত্যেকটা সময় মনে হচ্ছে যে প্রত্যেকটা গেস্টে আলাদা আলাদা একটা খুব ভালো, সবকিছু মিলে আসলে খুব ভালো লাগছে দেখতে। তো এখন যারা দুজন আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা উপস্থিত আছেন গেস্ট। তাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে তারা তো অনেক বছর ধরে প্রবাসে থাকছে, তো এখন
যেহেতু অনেক বছর ধরে থাকছে, তো বাংলাদেশকে আসলে তারা এখন কেমন ভাবে কতটা ভালোবাসে বা আদৌ ওরকম ভালোবাসা আছে কিনা, তো কেমন ভালোবাসাটা আসলে কাজ করে বাংলাদেশের প্রতি এখন তাদের? বাহ, চমৎকার একটি প্রশ্ন। আজকে বিজয়ের মাস, আর কয়েকদিন পরেই 16ই ডিসেম্বর। আমরা সেই ভালোবাসাটুকু আমরা জানতে চাইবো যে এই বিজয় দিবসের মাসে একটি সুন্দর প্রশ্ন করেছেন আমাদের বোন লিনি আফরোজ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। সুলতান শিকদার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সুলতান শিকদার, আপনি শুনলেন যে একজন বোন আমাদেরকে কল করেছেন এবং প্রবাস জীবনের থেকে আপনারা বাংলাদেশকে কিভাবে দেখতে চান এবং কতটুকু ভালোবাসা আপনাদের, সেটি স্বাধীনতার এতটা বছর পরেও পেরিয়ে গেলেও কিভাবে দেখছেন, যদি আপনার মত প্রকাশ করেন। তারপরে হাইল সাহেবের কাছে আমরা যাব। ধন্যবাদ। আমি সর্বপ্রথমই আমি জানি না ওনাকে কিভাবে সম্মান করব, সম্বোধন করব। লিলি আফরোজ, আমি ওনাকে মায়ের সম্মানটাই দিচ্ছি। আমি বলবো ওনার প্রশ্নটা শোনার সাথে সাথে আমার শরীরের লোমটা কিন্তু দাঁড়িয়ে গেছে। দেশটা আমার, আমার মাতৃভূমি। আমরা যেখানেই থাকি না কেন দেশটা আমার। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, আপনার মা যদি 100 বছর আগেও যদি ইন্তেকাল করেন, তারপর আপনি আপনার মাকে ভুলতে পারবেন না। ঠিক একইভাবে আমার জন্ম বাংলাদেশে, আমি একজন বাংলাদেশী। আমার মনে হয় যে আমরা বিদেশে বসবাস যারা করি দেশের জন্য। জি সুলতান ভাই, আমরা আর একটি কল নিতে চাচ্ছি। একজন কলার কল নিতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ইউরোপ টাইমস থেকে বলছি। আমি জিনিয়া ফেরদৌস বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে এবং মনোযোগ দিয়ে দেখছি, দেরিতে হলেও ঢুকেছি। জি, তো আসলে জানতে চাইছি যে ইতালিতে প্রবাসীরা কেমন আছেন এই করোনাকালীন সময়, আর্থসামাজিক প্রেক্ষাপটে তারা কেমন আছেন, এটা একটু জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ যিনি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে থাকুন। আমরা আমাদের নিশ্চয়ই শুনেছেন আপনার কথা, আমাদের আজকের অতিথি দয় আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দিবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইউরোপ টাইমসে যুক্ত হওয়ার জন্য। জি, বলছিলেন সুলতান শিকদার। আমি আমার দেশের কথাই বললাম। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমার মা যদি 100 বছর আগেও ইন্তিকাল করে থাকেন, আমরা মাকে যেমন ভুলতে পারি না, দেশটা আমার, আমি বাংলাদেশের সন্তান, আমি একজন বাংলাদেশী। দেশের কথা ভোলা কোনোভাবেই সম্ভব না। আমার বোনের কথাটার প্রতি আমি একটুখানি দুটি কথা যোগ করতে চাই। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের দেশে শিক্ষা, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেনাবাহিনীতে হোক, বড় বড় কর্মকর্তারা যারা আছেন, তাদের সন্তানাদি, তাদের ছেলে মেয়ে যারা আছে, তারা কিন্তু বিদেশে থেকে লেখাপড়া করছেন। বাংলাদেশ থেকে তাদের জন্য ইনভেস্ট করা হচ্ছে বিদেশের মাটিতে, তাদের সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। আর আমরা বিদেশে পরিশ্রম করে যাচ্ছি আমার দেশকে গঠন করার জন্য। আমি সুলতান একজন সাধারণ শ্রমিক। আমি এখানে যত টাকাই আমি বেতন পাই, তার থেকে কিঞ্চিত পরিমাণও যদি হয়, আমি চেষ্টা করি সবসময় আমার দেশে দেওয়ার জন্য। কিন্তু আমি আমার দেশের যারা আছে বিভিন্ন মানে কর্মকর্তা বৃন্দ, রাষ্ট্র পরিচালনার সাথে যারা আছেন, বিশেষ করে রাজনৈতিক অরাজনৈতিক যেসব ব্যক্তিবর্গ আছে, যাদের ছেলে মেয়েরা যারা বিদেশে থাকে, আমার অনুরোধ, আপনারা যদি পারেন আপনাদের ছেলে মেয়েকে লেখাপড়া করান, সেখানে মানুষ করান, ভালো করা, তাদেরকে একটু দেশের কাজে লাগানোর জন্য চেষ্টা করেন, তারা যেন দেশের কাজটা করতে পারে। কারণ তারা কিন্তু বাংলাদেশ থেকে লেখাপড়া যতটুকু করছে কোনো ভার্সিটিতে, সেখানে কিন্তু আমি আমার মতন একজন মানে সামান্য শ্রমিক, আমার অর্থ কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যাইতেছে, জি, রাষ্ট্রীয় তহবিল থেকে সেখানে খরচটা যাইতেছে, তার মানে আমার একটা পয়সাও কিন্তু সেখানে যাইতেছে। রাইট। অতএব তাদেরও উচিত দেশের জন্য কাজ করা।
কিছু না কিছু করা, সে যাই করুক, কিছু না কিছু করা। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেই লিলি বোনকে, যে সত্যি আমরা দেশের সন্তান, আমরা দেশের জন্য যতটুকু পারছি করে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমাদেরকে আমরা করে যাব মৃত্যুর আগ পর্যন্ত। ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রশ্নটি যদি একটু হাবিল সাহেব আপনার কাছে রাখি, যে আমাদের দুজন বোনেই প্রশ্ন করেছেন যে ইতালির কমিউনিটি কেমন আছে, এটা একটা। আর লিডি আফরোজ বলেছেন যে বাংলাদেশকে কিভাবে আপনারা ভালোবাসেন সেটি, আপনি কি বলবেন? আপু অত্যন্ত একটি চমৎকার কোশ্চেন করেছেন, যে আমরা এখন তো বিদেশে করোনা মহামারী সবাই বিপদে আছি, তবে আমরা সবাই দেশের জন্য কাজ করি। প্রত্যেকে আমরা কেউ চাকরি করি আর ব্যবসা করি, প্রত্যেক মাসে আমাদের দেশে কোনো না কোনো সেটা একটা সমস্যা থাকে, পারিবারিক হোক হোক সামাজিক হোক ব্যক্তিগত। এই সমস্যাগুলা পূরণের জন্য আমরা বিদেশে থাকি, আর একটা দেশের জন্য যখন আমরা আমাদের টাকা পাঠাই, কোনো বিপদ আপদে যখন পাঠাই, এটা আমাদের ভিতরে একটা অনেক একটা আত্মতৃপ্তি কাজ করে। আমরা যখন কোনো একটা দেশের সমস্যা সমাধান করতে পারি, হোক আত্মীয় স্বজনের হোক পারিবারিক, তখন আমাদের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসে যে আমি এই কাজটা করতে পারলাম। তো আপু বলেছেন যে আমরা দেশের জন্য কি করব। আমরা শুরু থেকে আমরা শেষ পর্যন্ত যতদিন আমরা ইউরোপে আছি, আমরা যারা প্রবাসে আছি, আমরা দেশের জন্য আমরা কাজ করে যাব। সেটার মধ্যে আমরা কঠিন একটা আত্মতৃপ্তি পাই। চমৎকার বলেছেন। এবং 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 আমরা মনে করি যে স্বাধীনতার এতটা বছর পেরিয়ে গেলেও আমার সেই মুক্তিযুদ্ধে যেরকম মানুষ এগিয়ে এসেছিল, ঠিক মুক্তিযোদ্ধাদের মতোই কিন্তু এই প্রবাসী রেমিটেন্সরাও রেমিটেন্স যোদ্ধা বলে আখ্যায়িত করতে পারি। এবং এই রেমিটেন্স যোদ্ধাদের এই যুদ্ধ কিন্তু শেষ হয়নি, তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটি বিষয় অ্যাড করতে চাই, যে প্রবাসীরা কিন্তু বিভিন্ন প্রবাসী অধিকার সংস্থা সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রবাসীরা এই মুহূর্তে চাচ্ছে যে প্রবাসীদের লাশগুলো বিনা মূল্যে কোনো ওয়েজানাস বোর্ড মেম্বারশিপ ছাড়াই যেন লাশগুলো প্রেরণ করা হয়, এবং তাদেরকে যেন পেনশন দেওয়া হয়। যেমনি করে প্রণোদনা দেওয়া হচ্ছে 2%, সেই প্রণোদনাতে আমরা সন্তুষ্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই বা জানাতে চাই। কিন্তু তারপরে আমরা চাই যে আমাদেরকে এই প্রণোদনা এখন না দিয়ে এটাকে আপনারা রেখে দেন, এবং যখন এই প্রবাসী বাংলাদেশে চলে আসে 5 বছর 10 বছর, তাদেরকে একটা পেনশন স্কিম দেওয়া হোক। এই প্রসঙ্গটা যদি আপনার কাছ থেকে শুনতে চাই, যে বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে এই রেমিটেন্স যোদ্ধাদের একটি পেনশন এবং লাশ প্রেরণের বিষয়ে বিনামূল্যে। আজকে আমি ইউরোপ টাইমস এর অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাবো যে আমাদের প্রবাসীদের যে পেনশনের যে ব্যাপারটা, আমাদের তাহলে আমাদের বিদেশে থাকার আগ্রহটা আরো অনেকটা বেড়ে যাবে। আমরা করি চাকরি করি ব্যবসা, যদি সরকার এটা চালু করে আমাদের অর্থাৎ যে একটা আত্মতৃপ্তি বিদেশে থাকার, সেই তৃপ্তিটাও বেড়ে যাবে, এবং আমাদের একটা আমি মনে করি যে একটা মান সম্মান থাকবে প্রবাসীদের। আপনার মাধ্যমে আমরা জোরালো ভাবে এটা আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে, প্রবাসীদের পেনশনটা যেন সরকার চালু করে, এটা যেন করে নেয়। এখন থেকে যেন জিনিসটা সরকার আমলে নিয়ে নেয়। রাইট। আমরা তো প্রতি মাসে টাকা পাঠাচ্ছি, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমরা টাকা পাঠাচ্ছি, আমরা তো একটা ট্যাক্স চলে যাচ্ছে সরকারের খাতায়। রাইট। ইতিমধ্যে আমলে যে নিয়েছে তার বহিঃপ্রকাশ যে প্রণোদনা দেওয়া, প্রণোদনা প্রদান মানেই তো আমাদেরকে আমলে নিয়েছে, এবং আমরা চাই এই প্রণোদনাটুকুই সরকার রেভিনিউ হিসেবে রেখে দিক, একটা টাইম আমাদেরকে এই প্রণোদনাটুকু
করে দেওয়া হোক, সেটা আমরা প্রত্যাশা রাখছি। আমরা এই একই প্রশ্ন যদি করতে চাই আমাদের সুলতান শিকদার আপনার কাছে, যে আপনি বিষয়টা কিভাবে বলবেন যে এই প্রণোদনা এবং এই যে পেনশন এবং লাশ প্রেরণের বিষয়টি, এটা নিয়ে কিন্তু জটিলতা অসংখ্য আমরা দেখছি। আমরা গত পরশু দিনও দেখেছি যে ইটালির আনকোনাতে একজন মৃত্যুবরণ করেছে, মাদারপুরে তার বাড়ি। আমি কথা বলেছিলাম তার আত্মীয় স্বজন, তারা লাশটি বাংলাদেশে প্রেরণ করতে চাচ্ছে। আমি আমার সাথেও কথা বলেছি, কিন্তু সেখানে কিন্তু অনুদানের খুব একটা সুযোগ নেই বলে আমাকে জানিয়েছেন। এবং আমরা যেটা দেখেছি যে ওয়েজারাস বোর্ড মেম্বারশিপটাও তিনি করেননি ওই যিনি মৃত্যু হয়েছে। তো এই এমত অবস্থায় আমরা মনে করি যে এই যে হাবিল সাহেব আছেন ব্যবসায়ী, আপনি আছেন একজন নেতৃত্বস্থানীয়, সকলেই কিন্তু সাফল্যের সর্বশীর্ষে আছেন। কিন্তু আপনি যদি মারা যান তখন কিন্তু আপনার পয়সা কোথায় আছে আমি কিন্তু জানবো না। যদি ফ্যামিলি মেম্বাররা কাছাকাছি না থাকে, কেউ কিন্তু জানে না যে আপনার বন্ধু বান্ধব কিন্তু জানবে না যে আপনার পয়সাটা কোথায়। আপনার লাশ কিন্তু প্রেরণের ব্যাপারে কিন্তু বেগ পেতে হয়। অনেক সময় আমরা দেখেছি কমিউনিটির পক্ষ থেকে আমরা কিন্তু 5 ইউরো 10 ইউরো উত্তোলন করে এই আপনাদের মাধ্যমেই কিন্তু তারপরে লাশটা প্রেরণ করা হয়। তো সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক, কারণ আপনি একজন সাফল্যবান ব্যক্তিত্ব, অথচ যখন আপনি মৃত্যুবরণ করেন তখন কিন্তু আপনার হতদরিদ্রতার কষাঘাতের মধ্যে পড়তে হয়। আপনার লাশটি বাংলাদেশে যাবে কি যাবে না, আপনার স্বজনরা দেখবে কি দেখবে না, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন যে শুধু ওয়েজ ওয়ানার্স বোর্ড মেম্বারশিপের যে সিস্টেমটি চেয়েছিলাম আমরা, সেটি আমরা আসলে চেয়েছিলাম লাশটি বিনামূল্যে বাংলাদেশে নিঃশর্তে মারা যাওয়ার সাথে সাথে এম্বাসি তদারকিতে বাংলাদেশে চলে যাবে, কিন্তু সেটি একটি ওয়েজ ওয়ানার্স বোর্ড মেম্বারশিপটা করা হয়েছে। আমাদের প্রবাসীরা কিন্তু এখনো সেই ওয়েজ ওয়ানার্স বোর্ড সবাই কিন্তু দোরগোড়ায় যেতে পারিনি। সঙ্গত কারণে এই প্রবলেমটা ফেস করছে সারা প্রবাসী বৃন্দ। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা আপনার কি মত? ধন্যবাদ। আসলে এখানে এটা একটু দুঃখজনক বিষয় যে আমাদেরকে বলা হয় আমরা রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে আমরা সম্মান করি, করব। তাদের মৃত্যুর পরে যে সাহায্য সহযোগিতাটা সরকারিভাবে পায়, হয়তো এইভাবে আমরা যারা বিদেশে আছি হয়তো এই অর্থটা সকলের দরকার নাও হতে পারে, তবে কিছু কিছু লোক আছে তাদের অবশ্যই দরকার হয়ে পড়ে। কারণ বিদেশে বলেন দেশে বলেন সকলের অবস্থান কিন্তু একরকম নয়। সেক্ষেত্রে আমি সকল বাংলাদেশি ভাই ও বোনদেরকে অনুরোধ জানাবো যে ওয়ানার্স যে বোর্ডটা করা হয়েছে আপনারা এটা সদস্য হন। আমিও চেষ্টা করেছিলাম কয়েকবার, কারণ এখানে একটু কিছু সমস্যা নিজেদের মধ্যেই আছে। এখানে আমি সরকারিভাবে যেটা বলতে চাই, তারা সদস্য হওয়ার জন্য বলছেন 20-25 টাকা বা এটা বড় কথা না। আপনার সাথে একটু ইন্টারাপ্ট করি, ইতালিতে 40 ইউরো নেওয়া হচ্ছে আমার জানা মতে, এবং আমি নিজেও ওয়েজ ওয়ানার্স বোর্ড মেম্বারশিপটা করেছি 40 ইউরো। আমি সে কথাটা বলতে চাচ্ছিলাম, একটু জানা যায় কিনা। জি, সারা পৃথিবী কোন দেশে কোথা থেকে কত টাকা নেয় সেটা তো জানি না, সে কারণে আমি বলছি 20-25 টাকা 50 টাকা যাই হোক এটা বড় কথা না। বড় কথাটা হলো আমাদের মৃত্যুর পরে আমরা যে সমস্যাটায় পড়ি, আমাদের ডেড বডিটা নিয়ে যে আত্মীয় স্বজন বা এখানে বাংলাদেশি যারা বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছেন তারাও কিন্তু একটু সমস্যায় পড়ে যে কখন কি করা যায়। আপনি কি একটু আগে বলছেন আমরা কিন্তু 2-4-5 টাকা করে নিয়ে কিন্তু ডেড বডি দেশে পাঠাতাম। এখনো পাঠাই, হ্যাঁ এখনো পাঠাই, এখনো কিছু কিছু সাহায্য আমাদেরকে করতে হয়, আমরা করি। তো আমি আবারও অনুরোধ জানাবো আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছেন আপনারা এখানে একটু সদস্য হন। যত রাষ্ট্র আপনাদেরকে সুযোগ দিয়েছে আপনার সুযোগটা কাজে লাগান, আপনি কাজে লাগান। আপনার পরিবার যেন এই বিপদ থেকে মুক্ত হয়, সে যেন আশ্বস্ত হয় যে আমার সন্তান মরে গেল, আমার সন্তানটাকে আমি আমার কাছে পাবো, আমি একটু দেখবো, অন্তত পক্ষে শেষ দেখাটাও দেখতে পারবো। আমাদের এখানে দেখেন, যদি কোনো কারণবশত আমি সদস্য হলাম না, আমি আজকে মারা গেলাম,
আমার হাসপাতালে রাখা বা এখানে সেখানে দেশে পাঠানোর আগ পর্যন্ত কতদিন এখানে আমি পড়ে থাকবো, আমার লাশটা পড়ে থাকবে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। দেখা যায় আমরা আমাদের লাশটা দেশে গেলে এমন একটা পরিস্থিতি হয়, সেটা খুলে দেখানোর মতনও পরিস্থিতি থাকে না। তা আমি এতটুকু যদি চিন্তা করি যে আমার মা আমার দেশে আছে, আমার ভাই বোন আমার দেশে আছে, অন্তত পক্ষে আমার লাশটা তারা দেখুক, এই 40টা টাকার জন্য হলেও তারা লাশটা দেখতে পারবে। আমি অনুরোধ জানাবো তাদেরকে, বাংলাদেশি কমিউনিটি যারা আছে আমরা সকলকেই অনুরোধ জানাবো, আমরা সকল শ্রেণী বলছি আমি, যারা ব্যবসায়িক বা যে যেখানে যে পজিশনে আছেন, আমরা রাজনৈতিক সামাজিক ভাবে যে যেখানে কাজ করি, আমাদের সকলেই এই ব্যাপারটা নিয়ে একটু বিবেচনায় রাখা দরকার। আমাদের সকলকে একটু এটা কি বলবো, উৎসাহিত করা দরকার যে আসেন আমরা একটু সদস্য হই। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরাও মনে করি যে আপনার মতো যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের, এবং এই যে হাবিল সাহেব রয়েছেন কুমিল্লা সমিতির উনি সাধারণ সম্পাদক, আপনাদের মতো যারা কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন তাদেরই উদ্যোগটা নিতে হবে। কারণ এম্বাসির লোক কিন্তু আমাদের প্রবাসী সবাইকে কিন্তু চেনে না, তারা কমিউনিটির নেতা হিসাবে আপনারা কিন্তু চেনেন যারা কমিউনিটি করেন। আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া হোক যে এই ওয়েজ অনার্স বোর্ড মেম্বারশিপটা করতে হবে, এবং একটা একটা সবাই সাথে একটা সম্পৃক্ততা করে দেওয়া, সেটাই আমরা প্রত্যাশা রাখবো। আমরা একটু সরাসরি কেন যদি বলতেন জনাব হাবিল। জি, কাজ করাটা এটা আমাদের 9 মাস পূর্বে থেকে আমরা এটা পরিকল্পনা করি কয়েকজন বিদেশে মিলে, বিশেষ করে আমেরিকায় রয়েছে কিছু আমাদের কুমিল্লার সার্কেল, এবং তারপরে কিছু রয়েছে ঢাকায়, কিছু জার্মানি, আমেরিকায়, অনেকগুলো যে কাজ করতে চাই। অত্যন্ত মৃত্যুর আগে যেন আমরা যে ভালো করি, যে আমরা এতিমদের জন্য একটা কাজ করি, যেন সেটা আখেরাতে পুঁজি হয়ে দাঁড়ায়, সেটা আমাদের উদ্দেশ্য। মাস আগে থেকে আমাদের এই মিটিং শুরু হয়। আমরা গত 15 দিন পরে আমাদের এতিম বসি, প্রায় 40 জন আমাদের দেশের মেম্বারকে নিয়ে, এবং জুমের মাধ্যমে আমরা মিটিং করে বিদেশে সহ এটার নাম দেওয়া হয় এতিম। তো এখন আমাদের ফান্ড কালেকশন চলছে। আপনি জানেন যে আমরা যে প্রাণটা ক্রিয়েট করব, হয়তো মাসে 2 লাখ, প্রত্যেক মাসে আমরা কোন মেম্বার 10,000 টাকা দিবে, কোন মেম্বার 5,000, 1,000 দিবে। যদি আমরা থেকে 3 লাখ টাকা আমরা এই টাকাটা আমরা চাউল, নিত্য প্রয়োজনীয় জিনিস এতিমখানা সেটা পৌঁছে দিব। হয়তো আমরা প্রথমে 10টা এতিমখানা নিয়ে শুরু করব, তারপর আমরা হয়তো 50টি এতিমখানা করব। এটা আমরা সারা বাংলাদেশে জিনিসটাকে আমরা ছিটিয়ে দিতে চাই। আমরা আপনাদেরকেও সহযোগিতা কামনা করি কিভাবে আমরা সেটাকে নিয়ে সারা বাংলাদেশে আমরা কাজ করতে পারি। তো আপনি যেটা বলেছেন যে এটার নামটা এতিম কেন হলো, এটা আমরা মতামত নিয়েছি যে নামটা কি দেওয়া যায়। তখন আমার এক ভাই, উনি ব্যাংকের একজন কর্মকর্তা, তো উনি বলল যে যেহেতু আমরা এতিমদেরকে নিয়ে কাজ করব, আমাদের নামটাই, আমাদের সংগঠনের নামটাই হবে এতিম। অনেকে অনেক নাম দিয়েছিল, কেউ এতিম ফাউন্ডেশন, কেউ দিয়েছিল যে অন্য নাম দিয়েছিল, মানবিক নাম দেওয়া হয়েছিল। জি, অসংখ্য ধন্যবাদ। তো হাবিল, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে আমাদের ইউরোপ টাইমসের দর্শকদের জন্য আপনার কি বলার আছে জনাব হাবিল?
জনাব হাবিল, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি, শুনতে পাচ্ছি এখন, বলেন। আমি সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই ইউরোপ টাইমস এর আজকের আমাদের অনুষ্ঠান দেখছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হাবিল খান, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইউরোপ টাইমস এর পক্ষ থেকে আপনাকে শুভকামনা রইল আপনার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা কথা বলবো, শেষ বক্তব্য নিতে চাই আমরা। আমাদের সাথে যুক্ত আছেন ভারত আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব সুলতান শিকদার। জনাব সুলতান শিকদার, আমরা ইউরোপ টাইমস এর দর্শকদের জন্য আপনার শেষ বক্তব্য শুনতে চাচ্ছি যে আপনি কি বলবেন আমাদের এই সেকেন্ড ওয়েভ চলছে করোনা কালে, এবং আমাদের দর্শকরা কিভাবে কতটুকু সচেতনতা থাকবে বা আপনার কি বলার আছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সকল বাংলাদেশিকে, বাংলাদেশের বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি টাইমস 24 এর সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল যারা এই মুহূর্তে দেখছেন আমাদের অনুষ্ঠানটি, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি হাবেল ভাইকে আপনার এই যে দুটি কাজের জন্য। প্রথমে একটি কথা বলেছিলেন আপনি দানের ক্ষেত্রে, যে আপনার দান করার ক্ষেত্রটা ডান হাত দিয়ে দিলে যে দান করলে যেন বাম হাত না জানে, এই কাজটা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মানে আনন্দিত হতে পারবো যে আপনার সংগঠনে যদি আমি কিছুটা হলেও শরীক হতে পারি। ধন্যবাদ সবাইকে।